কি বিচিত্র দেখুন, রাজ্য রাজনীতিতে কত একই ধরনের শব্দবন্ধ সেই ঘুরে ফিরে চলে আসে। বাম আমলে আমরা শুনতাম যে তপন শুকুর হলো দলের সম্পদ, আর তৃণমূল আমলে শুনছি ফারাক্কায় যারা বিডিও অফিসে ভাঙচুর করেছে তারা নাকি কোট আনকোট দলের সৈনিক। একসময় কঙ্কাল কাণ্ডে জামিন পাওয়ার পর 2012-র 7ই ফেব্রুয়ারি আলিপুর জেলের বাইরে দলের তরফ থেকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল নেতা সুশান্ত ঘোষকে। নেতাই গণহত্যায় অভিযুক্ত সিপিএম নেতা ডালিম পাণ্ডেকে জেল থেকে বেরোনোর সময় সংবর্ধনা দেওয়া হয়েছিল। আর আজ দেখছি যে সরকারি বিডিও অফিসে ভাঙচুর করেছে বলে দল ভাঙচুরকারীদের সংবর্ধনা দিচ্ছে মালা দিয়ে। সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ। আমার পরের বক্তা সায়নদীপ। গোকুলনগরের একটা ঘটনায় সিবিআই একজন সাক্ষীকে গ্রেপ্তার করেছে। তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সিপিএমের তৎকালীন নেতারা, তারা জামিনে রয়েছেন। আর ব্যাখ্যার মধ্যে গেলাম না, নিশ্চয়ই আলোচনায় আসবে। আসলে মনিরুলের ঘটনাটা আমার মনে হয় একটু ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রী বিধানসভা ভাঙচুর করেছিলেন, সবাই বলেছিলেন ওটা আন্দোলন বলেছিলেন। এখন মনিরুল ইসলামও বিডিও অফিস, মুখ্যমন্ত্রীর পোষা এমএলএ, এটা বিডিও অফিস ভাঙচুর করে একটু আন্দোলন করবেন, এটা হয় না। ঠিক সন্দীপ, কিন্তু আমি বলছি বিধানসভার ভাঙচুরের ঘটনায় তৎকালীন স্পিকার বা পুলিশ কি ব্যবস্থা নিয়েছিলেন? 3 দিন মানুষের জন্য মিউজিয়ামের মতো ওই ধ্বংসস্তূপ প্রদর্শনের জন্য রেখে দেওয়া হয়েছিল। আইনি ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? হয়নি। আমি জানি না যে তখন যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিত তখন এটাই প্রচার হতো, মানে বিরোধী দলনেত্রী, যে এটা ভিন্ডিকটিভ, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তাই মুখ্যমন্ত্রীর চেহারাটা কি সেটা দেখানোর জন্য সেদিন যা সিদ্ধান্ত নিয়েছিল, আমি মনে করি চেহারার বিজ্ঞাপন হয়েছিল কিন্তু আইনি ব্যবস্থা হয়নি। আজকে এমএলএ চেহারা থেকে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর চেহারাটা কি ছিল তখন। এখন আমার কথা হলো যে এইসব সাইড রোলে পাঠ করছে, এই মনিরুল ইসলাম বলুন বা যাই বলুন, ভুয়ো ভোটার রেখে দিয়ে যোগ্য ভোটারদের বাদ দেওয়ার যে ইলেকশন কমিশন তার পরিচালনায় যে নাটকটা চলছে তৃণমূল আর বিজেপির, তাতে এরা সব সাইড রোল। আসলে মোদির এজেন্ট মমতা, বিপদে পড়ে জনতা, এরাই নাটের গুরু। কোমায় চলে গেছে যে তৃণমূল চুরি করে, তাকে এখন কোড়ামিন দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে কিনা ইলেকশন কমিশন আমি জানি না। তাণ্ডব করার সুযোগ কি করে পেল? কেন এত লোককে যেতে হবে বিডিও অফিসে? কেন গেল বিডিও অফিসে? আবার ইডির সামনে থেকে মুখ্যমন্ত্রী যে ফাইল পাচার করলেন তাতে সুযোগ কে দিল? আমার কথা হলো যে যেভাবে মানে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষকে যে হেনস্থা করা হচ্ছে, এলাকা বেছে বেছে নোটিশ দেওয়া হচ্ছে, গরিব প্রান্তিক এসসি এসটি সংখ্যালঘু মানুষ তাদের টার্গেট। মানুষের ক্ষোভটা তুমি খোঁজ নাও, কলকাতা শহরে কত মানুষ অকারণ নোটিশ পেয়েছে, হাজার হাজার। আমি তো বলছি মানুষের ক্ষোভটা স্বাভাবিক, কিন্তু এই ক্ষোভে সমাজবিরোধী ঢুকিয়ে তাণ্ডব করাটা তৃণমূলের নতুন কিছু না। ওয়াকআপ আন্দোলন, আপনার মনে থাকবে যে দিল্লির একটা সিদ্ধান্ত, তার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ রাস্তা নামলো, তখন মুখ্যমন্ত্রী বললেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। তারপর আন্দোলনের নামে কিছু সমাজবিরোধী ঢুকিয়ে মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলায় তাণ্ডব হলো। আমাদের দুজন সমর্থক হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা খুন হলেন। বিজেপি ধর্মীয় রং দিল, ফায়দা তুললো, মেরুকরণ করলো। আবার যখন সব ধামাচাপা হয়ে গেল তখন বিজেপির কাছে এই ওয়াকআপ সম্পত্তি তৃণমূল বেচে দিল। এটা নতুন কিছু না। ইসি তো ইলেকশন কমিশন তো এর আগে 4 জন আধিকারিক বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছিল। তার কি ব্যবস্থা রয়েছেন? স্বরাষ্ট্র মানে মুখ্য সচিব তিনি পরিবর্তন হয়ে গেছেন, এখনো কোনো ব্যবস্থা হয়নি। আমি মনে করি থানা, পুলিশ, বিডিও অফিস এগুলো একটা ঘুঘুর বাসা। পঞ্চায়েত ভোট লুট হয়েছে এই বিডিও অফিস থেকে, বিদেশ থেকে নমিনেশন ফাইল করানো হয়েছিল এই বিডিও অফিসকে ব্যবহার করে। এখন এই বিডিও অফিসকে ব্যবহার করে মানুষের ভোটাধিকার লুট করার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানে না যে কিভাবে আইপ্যাড গোটা এই ইলেকশন অফিসগুলোকে দখল করে নিয়েছে? এসআইআর এর কাজ করছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের কর্মচারীরা, আর এখানে দাঁড়িয়ে এই সমস্ত নাটক হবে। 10 দিন ধরে তো বামপন্থীরা মানুষের এই মানে হেনস্থা নিয়ে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভে রয়েছে। কোথাও তো এই তাণ্ডব করতে হয়নি, উল্টে এসআইআর এর বিরুদ্ধে বামপন্থীরা যখন রাস্তা নেমেছে তখন কোথাও স্বপন দেবনাথ একজন মন্ত্রী বারাসাত ব্লক 2 অফিসে আমাদের বামপন্থী নেতাকর্মীদের ওপর যেভাবে আক্রমণ করেছে এই তৃণমূলের নেতাকর্মীরা, এটা নতুন কিছু না। বীর বন্দনার কথা বলেছেন, সব এসে গেছে। বিলকিস বানো থেকে শুরু করে প্যাটিস বিক্রেতা কুলদীপ সেনগার, তাকে যেভাবে দাঁড়িয়ে সুশান্ত ঘোষ এসে গেছে, তাকে দাঁড়িয়ে যেভাবে কুলদীপ সেনগার ধর্ষণের ঘটনায় তাকে জামিন দেওয়ার বিধায় এবং গোটা পরিবারটা ধ্বংস করে দিয়েছে, সেইটা আমাদের কিন্তু অনেক মানে এটা ভাবনার মধ্যে রাখা উচিত। আর আমার কথা হলো যে আসলে আমি আবারও বলছি, এই যখনই ভোট আসে, কখনো অনুব্রত, কখনো হুমায়ুন কবির, কখনো এই মনিরুল, তাদেরকে সাইড রোলে নামিয়ে দেওয়া হয় আর মূল ইস্যুগুলো আড়াল হয়ে যায়। পুলিশ, আমি আবারও বলছি, আমি তো বলছি পুলিশের ডিজিপি
বা পুলিশের সিপি এরা মুখ্যমন্ত্রীর ফাইল পাচারের কাজে ব্যস্ত থাকে, এ কি করে অ্যাকশন নেবে? অ্যাকশন নিতে পারলে এই যে ছোট্ট তামান্নাকে যে গলায় বোমা মেরে খুন করে দেওয়া হয়েছিল, আজকে তার অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তামান্নার মা হতাশায় আত্মহত্যার চেষ্টা করেছিল, পুলিশ হাসপাতাল থেকে বার করে সে যাতে চিকিৎসা না পায়, গোটা ব্যাপারটা ধামাচাপা করে দেওয়া যায় তার ব্যবস্থা করেছে। এই টেবিলের তলায় লোকানো পুলিশের থেকে আপনি কি প্রত্যাশা করেন? আর দাদা, সবাই এখানে জানেন 194 বলে একটা ধারা আছে, এবং সেই 194 ধারা এমএলএদের প্রিভিলেজ দেয়। সেই প্রিভিলেজটা হচ্ছে 40 দিন, মানে অধিবেশনের 40 দিন আগে এবং 40 দিন পরে কোনো সিভিল কেসে তাকে গ্রেফতার করা যাবে না। এটা লেখা আছে সংবিধানের 194 নম্বর ধারায়, প্রিভিলেজেস অফ দ্য এমএলএ তে পরিষ্কার লেখা আছে। এবার আমার স্যারের কাছে জিজ্ঞাসা, আরে তুমি আমি ক্রিমিনাল কেসের ক্ষেত্রে বলিনি, কিন্তু ভিডিও অফিসে ভাঙচুর কোনোভাবে সিভিল কেস নয়, 100% ক্রিমিনাল কেস। 2 নম্বর, ওনার উপস্থিতিতে আইপিসি উনি করেননি, কিন্তু কিন্তু আমি বলছি আইপিসি অনুযায়ী তুমি সিভিল কেসের নয় তো ক্রিমিনাল কেস। আমি আবারও বলছি, কোনো ইমিউনিটি নেই। উপস্থিতি আর নিজে করার মধ্যে পার্থক্য আছে, সায়নদীপ কিছুক্ষণ আগে প্রমাণ করে দিল। মুখ্যমন্ত্রীর উপস্থিতি ছিল, তুমি প্রশ্ন করলে আইনি ব্যবস্থা নেওয়া যায়নি কেন, ও কথাটা গোল 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 ঘুরিয়ে দিল। কিন্তু মুখ্যমন্ত্রী সেদিনকে উপস্থিত ছিলেন, আর যে অর্জুন সিংরা ভেঙেছিল সে তারা আজকে বিজেপিতে। যেমন যারা 300 জনকে খুন করতে দোষী, সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে। অর্জুন সিং নামে ফুটেজটা বের করলে প্রদীপ্ত তোমার এম্বারাসমেন্ট বাড়বে, তার কারণ এখনো 80% তৃণমূলেই আছেন এবং বড় বড় চেয়ারে আছেন। মুখ্যমন্ত্রী রোয়া তুলসীপাতা, অর্জুন সিং শুধুমাত্র বলির পাঠা, এ তো প্রমাণ করছেন। এই যে শুভেন্দু অধিকারী বলো আছে তো, সবই তো তোমাদের, খালি তো ইরাকা মালুদা একই কোম্পানির প্রোডাক্ট আলাদা গোডাউনে বিক্রি হয়। এ বাদ দিয়ে আমার নতুন করে যেরকম ঋতব্রত বিক্রি হয়, ঋতব্রত বিক্রি হয়, তাপস চ্যাটার্জি বিক্রি হয়েছে। তো দেখুন, আমার তৃণমূল সিপিএম এর ভাই, একই ব্যাপার, যাই হোক ইন্ডি জোটের সদস্য, তিনি বললেন ধর্মীয় রঙের জন্য নাকি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুকে ধর্মীয় রং বিজেপি লাগিয়েছে। ওনার লজ্জা করে না বলতে? হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কি কারণে মারা হয়েছিল? শুধু এবং শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য, এবং যারা মেরেছিল তাদের বিরুদ্ধে কথা বলছে, মানুষ খুন করে পলিটিক্যাল মাইলেজ দেওয়া, ধর্মের নাম ভাঙিয়ে খাচ্ছে, নাম ভাঙিয়ে খাচ্ছে, আর এদের দলের নেতা সব্যসাচী চ্যাটার্জি দাঁড়াচ্ছে তাদের ক্রিমিনাল কেসে একমাত্র যদি বিধানসভার মধ্যে থাকেন তাহলে তাকে অ্যারেস্ট করার জন্য স্পিকারের অনুমতি নিতে হবে। ঠিক কথা। কিন্তু বাইরে যদি থাকেন কোনো অনুমতি লাগে না। আমি অ্যারেস্ট করেছি শুধুমাত্র এই কেসে এত নম্বর ধারার এই ওয়ারেন্ট বলে আমি তাকে অ্যারেস্ট করেছি। আমি এইটুকু শুধু মেসেজ দিয়েছিলাম স্পিকারকে। না, অরবিন্দ কেজরিওয়াল একদম মুখ্যমন্ত্রী আমি যাব, কিন্তু তার আগে দ্রুত একবার এই মালা দিয়ে জামাই আদর করে বরণের প্রবণতা, আমি বলছি এই প্রবণতা নিঃসন্দেহে অপরাধকে প্রশ্রয় দেয়। এবং দুর্ভাগ্য কি জানেন, দল নির্বিশেষে বিভিন্ন দল এই রাজ্যে এবং অন্যান্য রাজ্যে এই প্রবণতা ফলো করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।